ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা একটুখানি জানিয়ে দিন। ওকে, তো স্বাগত সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 28তম বাংলা জব ব্যাচের প্রথম ক্লাস। এর আগে একটু নেটে প্রবলেম হয়েছে, তারপর আমরা পুনরায় আবার লাইভে এসেছি। ওকে, তো সবাই একটুখানি জানিয়ে দিবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা। এবং স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তো এবার একটু জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা এবং সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অথবা শোনা যাচ্ছে কিনা। ওকে, পটুয়াখালী থেকে সাইদুর রহমান বলছি, কেমন আছেন? ওকে, ভালো আছি আলহামদুলিল্লাহ। সাউন্ড ওকে আছে? ওকে, তো সবাইকে স্বাগত আবারও আমাদের 28তম বাংলা জব ব্যাচের আজকে প্রথম ক্লাসে। তো প্রথম ক্লাসটা হোপফুলি সবাই দেখবেন। প্রথম ক্লাসে সবার একটা আগ্রহ থাকে, অনেক কিছু থাকে, তাই না? তো এখন আমি হচ্ছে আপনাদেরকে একটুখানি ছোট্ট 2-1 মিনিট কথা বলে আমি হচ্ছে আমার মূল আলোচনায় বা মূল ক্লাসে আমি চলে যাব। তো ছোট্ট করে একটুখানি বলে দিতে চাই যে একটু ছোট্ট করে বলে দিতে চাই আপনাদেরকে। তো আপনারা আজকে প্রথম ক্লাস, আপনারা অনেকেই আছেন যে ক্লাসগুলো একেবারে শেষ পর্যন্ত যখন করবেন, মানে অনেকেই আছে যে প্রথম অনলাইন কোর্সে আমি যেটা দেখে অনেকগুলো কোর্স পড়াইছি তার আলোকে যেটা বলতে চাই যে প্রথম কোর্সে প্রথম যে কোর্স, এই কোর্সে মানে প্রথম কোর্সের প্রথম দিকের ক্লাসগুলো আপনারা সবাই খুব আগ্রহ নিয়ে করেন, কিন্তু পরবর্তীতে আসলে আপনারা আর ক্লাসগুলো করেন না। এটা অনলাইনে সব কোর্সের ক্ষেত্রে হয়, আমার কোর্স না, সব কোর্সের ক্ষেত্রে। তো আপনি ক্লাসগুলো অবশ্যই রেকর্ডেড ক্লাসের জন্য রেখে দিবেন না, লাইভ ক্লাস করবেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। লাইভ ক্লাস অবশ্যই লাইভ ক্লাস করবেন, লাইভ ক্লাস মিস করা যাবে না, ঠিক আছে? সবগুলো ক্লাস জাস্ট টাইমে লাইভে করবেন ইনশাল্লাহ। আর এরপর আরেকটা বিষয় যেটা একটু আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা এখানে অনেকেই আছেন, কেউ যদি, যেহেতু পড়াশোনা এটা একটা আধ্যাত্মিক বিষয়, পড়াশোনা আসলে অনেক কিছু থাকা লাগে পড়াশোনার মধ্যে, তো প্রতারণা করে আসলে কখনো পড়াশোনাটা হয় না। আপনারা অনেকেই আছেন, আমি জানি যে অনেকভাবেই হচ্ছে আপনারা মানে আমাদের এখানে যুক্ত হয়েছেন। তো যদি এরকম কেউ করে থাকেন যে কোনো ছল ছুতরির আশ্রয় নিয়ে কোর্সে ভর্তি হয়ে থাকেন, কিংবা একজন কোর্স কিনে তারপর হচ্ছে অন্য আরও 3-4 জন 5 জন মিলে হচ্ছে কোর্স মানে কোর্সে ক্লাস করতেছেন, এটা এক ধরনের প্রতারণা। এবং এই প্রতারণা করে আসলে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন না। বিদ্যা আসলে এইভাবে অর্জন করা যায় না, ঠিক আছে? তো এটা যদি কেউ করে থাকেন, এখন পর্যন্ত আমার আপনাদের প্রতি কোনো দাবি নেই, বাট যদি কেউ করে থাকেন লিগ্যাল ওয়েতে ক্লাস না করে ইলিগ্যাল ওয়েতে যদি ক্লাস করেন, তো সেটা অবশ্যই আমার দাবি থেকে যাবে। অ্যান্ড যার কাছ থেকে শিখবেন তার দাবির নিচে থেকে আসলে ভালো পড়াশোনা এটা আসলে অসম্ভব। তো যাই হোক, আপনাদের এখন অনেকেই আছেন যে এখন অনেক কথাবার্তা বলবেন, মানে অনেক কথাবার্তা বলতে ডিসকাশন, মানে অনেক প্রবলেম, অনেক কিছু জানতে চাইবেন। প্লিজ ক্লাসে শুধু পড়াশোনা, আপনাদের বাকি প্রবলেমগুলো আপনাদের ডিসকাশন গ্রুপ আছে। এখন অনেকেই আবার বলবেন যে ডিসকাশন গ্রুপে অ্যাড হয় নাই। ডিসকাশন গ্রুপের লিঙ্কটা আপনাদের আজকে আমরা হচ্ছে আবার যুক্ত করে দিব, আবার জয়েন করে দেবো, কোনো প্রবলেম নাই। তারপরে সেইখান থেকে যুক্ত মানে ডিসকাশন গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে নেবেন। ওখানে যত প্রবলেম আছে সব প্রবলেম ওখানে বলবেন, সব প্রবলেম আপনাদের সলভ করে দেওয়া হবে। কথা কি বুঝাইতে পারছি? সব প্রবলেম কি করা হবে, সব প্রবলেম ওখানে সলভ করে দেওয়া হবে। আমার কথা ক্লিয়ার? প্লিজ ক্লাসে কেউ বাহিরের কোনো কমেন্ট করবেন না। প্রবলেম বুঝেন না, এই করেন নাই যে বইটা নিতে চাই, এই ধরনের কোনো কমেন্টস আমাদের প্লিজ ক্লাসে করবেন না। ক্লাসে আমাকে পড়াইতে দেন আপনাদের সব প্রবলেম। এখন তো নতুন অনেক কিছু হয়তো বুঝবেন না, কয়েকটা ক্লাস করলে এমনিতেই সব বুঝবেন। তো এই যে একজন বলছে লাইভ, এটা কি লাইভ ক্লাস নাকি সবার জন্য উন্মুক্ত ক্লাস? আপনি অনলাইনে ক্লাস করেন, একজন চাকরি ক্যান্ডিডেট, আপনি যদি এতটুকুও যদি বুঝতে না পারেন যে এটা লাইভ ক্লাস নাকি এটা উন্মুক্ত ক্লাস, তাহলে কীভাবে হবে? আজকে পেইড ব্যাচে ক্লাস হচ্ছে দেখতেছেন, তাহলে এটা উন্মুক্ত ক্লাস কীভাবে হবে? ঠিক আছে স্যার, আমি ক্লাস করতেছি, আমার পাশে আমার ওয়াইফ দেখতেছে, কোনো আপত্তি আছে কি? এম জলিল আহমেদ,
ওয়াইফ যদি আপনার হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, এক কোর্স কিনে স্বামী স্ত্রী মিলে একসাথে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু জলিল ভাই, ওয়াইফটা অবশ্যই আপনার হতে হবে। অন্য কারো ওয়াইফ নিয়ে ক্লাস করলে তার জন্য কোর্সের ফিটা, আমাদের যে ফি, ওই ফিটা কমপ্লিট করে তারপর ক্লাস করবেন। ওকে, তো যাই হোক, আমরা শুরু করি। আমরা আজকে যেখান থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হবে সেটা হচ্ছে চর্যাপদ থেকে। আমি দেখতেছি যে স্ক্রিনে মাঝে মধ্যে নিচে একটা সাদা দাগ আসে, এটা হঠাৎ করে আসতেছে, তো এটা নিয়েও কেউ কমেন্ট করবে না, কারণ আমি এখন যখন শুরু করব তখন এই ছোট প্রবলেমটা আমি আগেই বলে রাখছি, প্রবলেমটার জন্য কমেন্ট করে আমাকে বিরক্ত করবেন না, ঠিক আছে? ওকে, তো চলেন তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস চর্যাপদ নিয়ে। তো প্রথমত আসেন, আমাদেরকে একটু জানতে হবে যে চর্যাপদ জিনিসটা আসলে কি। এটা আমাদের এখন সবার কোশ্চেন যে চর্যাপদ এটা কি, চর্যাপদ জিনিসটা কি। তো এই যে আমাদেরকে আজকে প্রথমত এই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে যে চর্যাপদ কি। এখন চর্যাপদকে অনেকভাবে বলা যায়। আমি যদি প্রথমত বলি, নাম্বার 1, চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আদি নিদর্শন মানে কি? আদি নিদর্শন মানে হচ্ছে বাংলা সাহিত্যে একেবারে প্রথম বই হচ্ছে এই চর্যাপদ। তাহলে বাংলা সাহিত্যে প্রথম বইয়ের নাম কি? খাতা কলম নেবেন প্লিজ। বাংলা সাহিত্যে প্রথম বইয়ের নাম কি? চর্যাপদ। বাংলা সাহিত্যে আমি ক্লাসের ফাঁকে ফাঁকে অনেকগুলো কথা বলবো, ক্লাসের শুরুতে আর কথা না বাড়াই। তো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। বাংলা সাহিত্যে প্রথম বই কি? চর্যাপদ। যাই বলুক, প্রথম বাংলা সাহিত্যে যে বইটা আসছে সেটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের পরে আস্তে আস্তে বাংলা সাহিত্য, চর্যাপদটা আসার পরেই তারপর হচ্ছে অনেক গ্রন্থ, এখন আমরা অনেক বাংলা বই পাই, তাই না? তো এইটা আমরা প্রথম পেয়ে থাকি। কথা কি বুঝাইতে পারছি? তো এইটা হচ্ছে প্রথম কথা। যদি বলি যে চর্যাপদ কি, উত্তর হচ্ছে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এরপর এটাও বলা যায় যে প্রাচীন যুগের প্রথম গ্রন্থ, বুঝছেন? ওকে, আবার এইটাও বলা যায় প্রাচীন যুগের একমাত্র বাংলা গ্রন্থ। অর্থাৎ প্রাচীন যুগে আমরা আরো কিছু সাহিত্য পাই, তবে একমাত্র বাংলায় রচিত একমাত্র গ্রন্থ হচ্ছে এই চর্যাপদ, বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, প্রত্যেকটা বইয়ের একটা কনটেক্সট থাকে, যে কোনো জিনিস নিয়ে একটু লিখতে হবে। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন না প্লিজ। ক্লাসটা তানভীর স্যারের পেজ হচ্ছে, তানভীর স্যার পেজ থেকে ক্লাসটা গ্রুপে হচ্ছে। ভাই, ক্লাসটা গ্রুপে হচ্ছে, আপনি ক্লাস করতেছেন, করেন। মানে আপনাদের, আচ্ছা, আমরা তো ইন্টার অ্যাডমিশনের স্টুডেন্ট পড়াই, ওরা কিন্তু অনেক স্মার্ট, ডোন্ট মাইন্ড। আপনারা যারা চাকরির স্টুডেন্ট আছেন তাদের থেকে এরা এই জিনিসগুলো অনেক ভালো বুঝে। আপনারা ক্লাসে এমন কোশ্চেন করেন যে ভাইয়া লাইভ ক্লাস হচ্ছে কি না, ভাইয়া লাইভ ক্লাস কীভাবে করব, এক্সাম কীভাবে দিব, এইগুলো আপনাদের অনেক প্রবলেম। কিন্তু এই 9 ইন্টারের অ্যাডমিশনের স্টুডেন্টরা এগুলো আপনাদের থেকে ভালো বোঝে, আরও স্মার্ট হবেন। হ্যাঁ, না হলে চাকরি করলেও মানে ঝামেলায় পড়বেন, বুঝছেন? স্মার্ট না হলে আসলে এই যুগে চলা যায় না। তাহলে দেখুন, এখন প্রত্যেকটা বইয়ের, ধরেন আমি একটা বই লিখবো, এটা প্রেম নিয়ে লিখবো, কবিতা নিয়ে লিখবো, উপন্যাস হবে, এটা একটা বিষয় থাকবে, এটা মুক্তিযুদ্ধে নিয়ে হবে, এটা ভাষা আন্দোলন নিয়ে হবে, এটা যে কোনো একটা ঘটনা, এটা একটা নদীকে নিয়ে হতে পারে। তো এই চর্যাপদটা কি? তো হচ্ছে বৌদ্ধ সহজিয়া যারা আছে, বৌদ্ধ সহজিয়া, এই বৌদ্ধ সহজিয়া কারা? বৌদ্ধদের ভিতরে একটা শাখা সহজিয়া, তাদেরকে, মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে, সুন্নি মুসলিম, ওহাবি, অনেক কিছু আছে, আহলে হাদিস, অনেক ডিভিশন আছে না, হানাফি, হাম্বলি। তা বৌদ্ধদের ভিতরে অনেকগুলো সেকশন ছিল, তার মধ্যে একটা সেকশন সেটা হচ্ছে সহজিয়া। এই সহজিয়া বৌদ্ধদের এটা হচ্ছে সাধন সঙ্গীত। এটা কি? এটা হচ্ছে সাধন সঙ্গীত। তারা বৌদ্ধ সহজিয়া, এটা মূলত একটা ধর্মীয় গ্রন্থ, সহজ কথা বললে। তাহলে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। চর্যাপদ কি বলেন তো ভাইয়া? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। কথা বুঝতে পারছেন? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। যেমন কোরআন আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ, এই গ্রন্থের ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? হাদিসে পাওয়া যায়, তাই না? তো বৌদ্ধ ধর্মকে সহজ করার জন্য তারা এরকম একটা বই লিখছে। তবে এই বইটা সাধারণত তারা গান আকারে লিখছে, গান, বুঝছেন? গান, অর্থাৎ বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, এটা হচ্ছে তারা গান আকারে লিখছে, গান। তাহলে চর্যাপদ কি? উত্তর হচ্ছে গান। চর্যাপদে এই যে লেখাগুলো, এগুলো মূলত গানের মতো করে লিখছে। তবে অপশনে মাঝে মধ্যে গান না থেকে কবিতা থাকে, তবে সেটাও আপনি দিতে পারেন, সমস্যা নেই। তাহলে চর্যাপদ মূলত গানের সংকলন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে চর্যাপদ কি বলেন তো? গানের সংকলন। কিসের সংকলন বলেন? গানের সংকলন। চর্যাপদ কিসের সংকলন? গানের সংকলন। আমাকে একটু জানান তো, এই যে ছোট ইনফরমেশনগুলো কি বুঝতে পারছেন?
তো আমাকে প্লিজ একটু জানান যে এই যে ছোট যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো কি বোঝা গেছে? ভাই পিডিএফ দিবেন কি? পিডিএফ দিব, এটা তো বললামই, তো যা বলছি সেটা তো দিবই। এই ধরনের প্রশ্ন করবেন না, ডিসকাশন গ্রুপে করেন। ক্লাস শেষ হলে অটোমেটিক পিডিএফ পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন, এত 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 চিন্তা করার কিছু নাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ক্লিয়ার। তাহলে একটু পর্যন্ত বুঝছেন। এবার চলেন আমরা এখানে অনেকগুলো মানে জিনিসপত্র চলে আসছে, আলটিমেট আমি ওগুলো আপনাদেরকে বলে দিছি। তো এবার দেখেন আমরা একটু দেখি যে চর্যাপদের কবিরা ছিলেন কি। 46 বিসিএস আসছে, তাহলে এই কোশ্চেনটা সলভ করেন। চর্যাপদের কবিরা মূলত কি ছিলেন বলেন তো? মহাজ্ঞানী বৌদ্ধ, মহাজ্ঞানী বৌদ্ধ, বজ্রজ্ঞানী বৌদ্ধ, বাউল, সহজানী বৌদ্ধ। তাহলে দেখেন তো এটার উত্তর কি হবে? ওই যে বললাম সহজিয়া বৌদ্ধ, তার মানে কি সহজানী বৌদ্ধ। কথা বুঝাইতে পারছি? কি সহজানী বৌদ্ধ। ওকে, তাহলে এইটার উত্তর হচ্ছে ডি। কথা বুঝতে পারছেন? চর্যাপদ হচ্ছে কি? পদ্য, গান, শ্লোক, মন্ত্র। এখন বলুন তো এটার আনসার কি হবে? এটা কোথায় আসছে? 2023-এ আসছে, বাংলাদেশ সহকারী কর্ম কমিশন ইনস্ট্রাক্টর 2023-এ আসছে। ওকে, কথা বুঝা গেছে? তাহলে এটা কি হবে? তাহলে চর্যাপদ আগেই বলছি, চর্যাপদ গানের সংকলন, বুঝছেন? যদি গান না থাকে সেক্ষেত্রে অবশ্যই কবিতা থাকবে। যদি গান না থাকে সেক্ষেত্রে অবশ্যই কি থাকবে বলেন? কবিতা থাকবে। হ্যাঁ, আচ্ছা, বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন কি? দেখেন এখানে কিন্তু আবার গান বলে নাই, এখানে কি বলছে? কবিতা বলছে। তাহলে বললাম না ওগুলো মূলত গান, যদি অপশনে গান না থাকে তাহলে সেক্ষেত্রে কবিতা দিয়ে দাগাবেন। তাহলে প্রথম কবিতার সংকলন, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে এই চর্যাপদ। ওকে, রাইট অ্যান্সার কি? চর্যাপদ। ওকে, আচ্ছা, চর্যাপদ রচনাটি সাহিত্যের কোন যুগের নিদর্শন? কি অ্যান্সার করবে বলেন? চর্যাপদ, আমি ক্লাসে এত কোশ্চেন আপনাদেরকে সলভ করাবো যে আপনাদের মানে আর কিছুই লাগবে না। হ্যাঁ, তো তাহলে দেখেন চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগে নিদর্শন? তাহলে উত্তর হচ্ছে কি? আদিযোগ। আদিযোগ যেটা প্রাচীন যুগ সেটা একই জিনিস। বাংলা সাহিত্যের যোগ 3টা। কয়টা যোগ? 3টা যোগ। তার মধ্যে একটা হচ্ছে কি? প্রাচীন যুগ। ওকে, এই প্রাচীন যুগটা হচ্ছে 650 থেকে 1200। ওকে, আবার অনেকেই বলেন 950 থেকে। মধ্যযুগ যেটা, এই মধ্যযুগটা হচ্ছে 1201 থেকে 1800। 1200 বাংলা সাহিত্যে মোট 3টে যুগে আমরা ভাগ করতে পারি, 1201 থেকে 1800। ওকে, আর আধুনিক যুগ, আধুনিক যুগ, আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে বর্তমান, এটা হচ্ছে আধুনিক যুগ। বুঝছেন? 3টা যুগ, তার মধ্যে এটা। আচ্ছা, এরপর দেখেন বাংলা সাহিত্যের প্রথম কবিতার সংকলন কি? এগুলো সবই পারবেন, এটা 2021 আসছে চাকরি পরীক্ষায়। চর্যাপদ, চর্যাপদ হলো মূলত কি? গানের সংকলন, কবিতার সংকলন। এইবার বলেন, এখানে গানও আছে কবিতাও আছে, এখন আপনি কোনটা আনসার করবেন? আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই যে আজকের ক্লাসে এতজন স্টুডেন্ট ক্লাস করতেছেন না, এটি যাতে শেষ পর্যন্ত যাতে থাকে, আপনারা এটা যাতে আপনাদের একেবারে শেষ পর্যন্ত যাতে থাকে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, কথা কি বুঝাইতে পারছি? এটা যাতে শেষ পর্যন্ত থাকে ওইটা মাথায় রাখবেন। এই যে আস্তে আস্তে ক্লাস হবে, এত ক্লাস, 40টা ক্লাস করার মতো ধৈর্য আপনাদের নাই, তো আপনাকে দিয়ে চাকরি কিভাবে হবে? সরকারি চাকরি কিভাবে আপনি আশা করেন? আশা করা যাবে? এই আশা তো করা যাবে না। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে গানের সংকলন। হ্যাঁ, চর্যাপদ রচনার উদ্দেশ্য কি? নীতিচর্চা, ধর্মচর্চা, সাহিত্য চর্চা, অনুবাদ চর্চা। কি হবে বলেন? মানে এমনভাবে আপনাকে পড়াবো না, পড়া আপনাকে পড়বে, আপনি আর পড়া লাগবে না। পড়া আপনি পড়বেন না, পড়া আপনাকে পড়বে। তাহলে বৌদ্ধ ধর্মের কথা বলছি, তার মানে আমি কিন্তু আগেই বলছি এটা ধর্মীয় গ্রন্থ, তার মানে এটা ধর্মচর্চা। চর্যাপদ কোন ধর্ম অবলম্বীদের গ্রন্থ? তাহলে সহজিয়া বৌদ্ধ। সব পারবেন। চর্যাপদ, চর্যাপদের সাথে কোন ধর্ম? এটা 40 বিসিএস আসছে, কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? 5 মিনিট 2 মিনিট পড়াইছি, 2 মিনিট পড়ানো থেকে দেখেন কত কোশ্চেন আসতেছে। তাহলে কি চর্যাপদ, এবং এইগুলো আমাদের বইতে, এই যে বাংলাভাষ বইতে অত্যন্ত সুন্দর করেছে, সব দেওয়া আছে। বইটা অর্ডার দিয়ে নিন। হ্যাঁ, এটা বাজারের অন্যান্য বইয়ের মতো না। আবার বলছি, নেওয়ার পর যদি খারাপ লাগে, ভালো না লাগে, তাহলে আমাদের পেজে যোগাযোগ করেন, আপনাকে বই ফেরত, আমরা বই আবার ফেরত নিয়ে আপনাকে টাকা দিয়ে দিব। যদি কার ভালো না লাগে তাহলে এটা করতে পারবেন, সমস্যা নেই, শুধু আপনাদের জন্য এটা। আচ্ছা, এরপর দেখেন বৌদ্ধ ধর্ম। এখন অনেকে বলবেন ভাই বই কিভাবে নিব? তানভীর স্যার যে পেজটা থেকে ক্লাস নিচ্ছে ওই পেজটাতে মেসেজ দিবেন প্লিজ। এই কোশ্চেন করেন না, ক্লাসে ডিস্টার্ব করেন। চর্যাপদ কোন রাজবংশের আমলে, কোন রাজবংশের আমলে চর্যাপদ শুরু? এটার কোশ্চেন আপনারা অনেকেই দিতে পারবেন না, মনে রাখবেন এটার উত্তর হচ্ছে পাল। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
তাহলে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় বলেন? কোন রাজবংশের আমলে চর্যাপদ শুরু হয়? উত্তর হচ্ছে পাল। উত্তর কি হবে? উত্তর হচ্ছে পাল। ওকে, ক। আচ্ছা, এবার আসেন চর্যাপদ রচনার আনুমানিক বয়স। এই কোশ্চেন মানে এটা আসলে বলা লাগে না, আপনি যদি হিসাব করেন চর্যাপদ রচনা হয় কত সাল, আগে এটা বুঝতে হবে। চর্যাপদের রচনাকাল এবং আনুমানিক বয়স। তো মনে রাখবেন চর্যাপদ রচনা হয় মানে চর্যাপদ রচনাকাল এবং তো রচনাকাল কত এটা আসলে আমরা ঠিক বলতে পারবো না, তবে এটা আসলে পাওয়া যায় 1907 সালে চর্যাপদ আবিষ্কার হয়, বুঝছেন? তাহলে হিসাব যদি করেন, তাহলে হিসাব করলে প্রায় 1000 বছর, প্রায় কি 1000 বছর। এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসলে বলবেন চর্যাপদ 1000 বছরের উপরে, নির্দিষ্ট বলা যাবে না, তবে চর্যাপদের বয়স আনুমানিক 1000 বছরের উপরে হয়ে গেছে। মানে চর্যাপদটা যে লেখা হয়েছে এটার বয়স আনুমানিক 1000 বছর হয়ে গেছে। ওকে, তো এই জন্য বলা হয় 1000 বছরের পুরনো বাংলা সাহিত্য। আনুমানিক বয়স কত এটা তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, চর্যাপদের রচনাকাল এটা যেহেতু প্রাচীন যুগ, তার মানে বুঝতে পারতেছেন এটা প্রাচীন যুগের, আমরা কত প্রাচীন যুগের সময়সীমা কত ধরছি মনে আছে? আমরা ধরছি যে 650 থেকে 1200, তার মানে এটা 650 থেকে 1200 এই টাইমের ভেতরেই এটা রচনা হয়েছে। এখন এক্সাক্ট কোন সময় রচনা হয়েছে ওইটা আসলে বলা নাই, তার মানে এই সময়ের ভিতরে এটা রচনা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, এবার এটা দেখেন চর্যাপদের আনুমানিক বয়স, এটার উত্তর কি করবেন? 1000 বছর। এবার আসেন চর্যাপদ আবিষ্কার, যেখান থেকে পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখেন চর্যাপদের আবিষ্কার। তো মূলত এখানে ঘটনাটা যেটা সেটা হচ্ছে আমরা জানি যে 1907 সালে চর্যাপদ আবিষ্কার হয়। 1907 সালে চর্যাপদ কি হয়? আবিষ্কার হয়। এখন আবিষ্কার কে করেন? আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। আপনারা এটা অবশ্যই নোট করবেন। নোটগুলো আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ওই গ্রুপে আপনারা সুন্দর করে নোটগুলো পোস্ট করবেন। আচ্ছা, 1907 তাহলে আবিষ্কার, 1907 এটা আবিষ্কার হয়। আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রীর আবার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। ওকে, মহামহোপাধ্যায়। ওকে, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। এখন তিনি কোথা থেকে আবিষ্কার করেন? তিনি আবিষ্কার করেন নেপাল থেকে। নেপালের কোথায় থেকে? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। ওকে, নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। ওকে, নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি এটা আবিষ্কার করেন। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তিনি কিভাবে জানেন এটা নেপালে আছে? মূলত তার আগে, হ্যাঁ, তিনি এর আগে তিনি আরো দুইবার না সম্ভবত 3বার তিনি নেপালে গিয়েছেন, আমি যদি ভুল না করি 2বার অথবা 3বার, আমি এক্সাক্ট ভুলে গেছি, সম্ভবত 2বার হবে, মানে কনফিউজড, যাই হোক। তো এর আগে তিনি নেপাল গিয়ে তিনি আসলে কিছুই আবিষ্কার করতে পারেন না। হ্যাঁ, 2বার গিয়েছেন, ঠিক আছে। তো তৃতীয়বার যখন তিনি নেপাল গিয়েছেন 1907-এ, তখন তিনি নেপালের রাজদরবার থেকে এই বইটা তিনি আবিষ্কার করেছেন। জাস্ট এইটুকু ইনফরমেশন থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। এখন দেখেন এখানে যে চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? 43 BCS 2021-এ আসছে কোশ্চেনটা। তাহলে চর্যাপদ প্রাপ্তিস্থান মানে কি? প্রাপ্তিস্থান মানে হচ্ছে চর্যাপদ কোথা থেকে পায়। চর্যাপদ কোথা থেকে পায়? তাহলে বলেন তো চর্যাপদ কোথা থেকে পায়? এই কোশ্চেনের আনসার কি হবে? চর্যাপদের প্রাপ্তিস্থান। তাহলে চর্যাপদ কোথা থেকে পায়? উত্তর হচ্ছে নেপাল থেকে পায়। উত্তর কি? নেপাল থেকে। নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি, এটা মনে রাখবেন। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? 43 BCS আসছে। মানে আমি যা পড়াবো না ওইখান থেকেই দেখবেন যে পরীক্ষাতে কোশ্চেন আসছে, এন্ড আপনি নিশ্চিত থাকেন আমি যা পড়াবো ওই জায়গা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে, এটা মোটামুটি আপনি কনফার্ম থাকেন, নিশ্চিত থাকেন, সুনিশ্চিত থাকেন। আমি কি কথা বুঝাইতে পারছি? ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, তো তাহলে দেখেন তার উপাধি হচ্ছে কি? মহামহোপাধ্যায়। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার আসেন আমরা একটু দেখি বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এখানে বলছে আবিষ্কৃত, তাহলে আবিষ্কৃত কত? 1907। তাহলে উত্তর হচ্ছে কি? 1907। উত্তর কি হবে? 1907। ভেরি গুড। কত? 1907। ওকে, তো এটাও দেখেন 34 BCS আসছে, 30 BCS আসছে। এখানে একটু বলে রাখি আপনাদেরকে, এই যে চর্যাপদ যেটা আবিষ্কার হয়, এখানে চর্যাপদটা মানে এই চর্যাপদ থেকে আমাদের BCS-এ তো প্রশ্ন আসে, সকল চাকরি পরীক্ষায় মিনিমাম একটা কোশ্চেন আসে। এই কোশ্চেনটা দেখেন 34 BCS আসছে, 30 BCS আসছে, প্রশ্ন রিপিটও হয় অনেক বেশি।
আচ্ছা এবার আসেন চর্যাপদ নেপালে গেলে কেন, এটা এই কোশ্চেনটা আসবে না। সাধারণত চর্যাপদ কারা রচনা করেছে এটা আপনাদেরকে বুঝতে হবে। চর্যাপদ রচনা করেছে বৈদ্যরা। তো এই বৈদ্যরা পরবর্তীতে সেই জায়গাতে এই বঙ্গভূমিতে বা ভারতবর্ষে তখন সেনদের বা হিন্দুরা আসে। তো হিন্দুদের প্রতাপে তারা আসলে টিকতে না পেরে তারা বলা হয় যে নেপালে তারা চলে যায়। মানে সে হিন্দুরা যখন এখানে এসে বসতি স্থাপন করে তখন সেনদের প্রতাপে পাল যারা আছে বা বৌদ্ধ যারা আছে তারা আসে, পাল বংশের বৌদ্ধরা তারা আসলে চলে যায়। পাল বংশ নয়, এটা বৌদ্ধ ধর্ম, মানে বৌদ্ধরা চলে যায়। তো তারা কোথায় যায়? নেপালে যায়। এখন ধরেন আমি এখান থেকে আরেকটা জায়গায় চলে যাব, আমি যেখানে যাবো আমার বই পুস্তক আমি সেখানে নিয়ে যাব না। তো ওভাবে আসলে চর্যাপদ মূলত নেপালে যায়। এখান থেকে আমাদের কোনো কোশ্চেন আসবে না। এরপর আসেন প্রাচীন যুগের আবিষ্কৃত সাহিত্যকর্ম। অনেক প্রাচীন যুগে বেশ কিছু সাহিত্য পাওয়া গেছে। তার মধ্যে আমি যদি বলি, যেমন কিছু সাহিত্য আছে যেগুলো আপনারা হয়তো নাম শুনছেন। একটা নাম হচ্ছে ডাকার্ণব, আরেকটা নাম হচ্ছে সরহপাদের দোহা, আরেকটা হচ্ছে কৃষ্ণাচার্যের দোহা। তবে এগুলো অপভ্রংশ বা সংস্কৃত বলা যায়। এগুলোর ভাষা কি? অপভ্রংশ, বুঝছেন? এগুলোর ভাষা হচ্ছে অপভ্রংশ, এগুলো বাংলা না, এগুলো গ্রন্থ, এগুলো প্রাচীন যুগে পাওয়া গেছে। তবে একমাত্র যেটা সেটা হচ্ছে বাংলা গ্রন্থ, যেটা এই বাংলাটা হচ্ছে একমাত্র চর্যাপদ। কথা বুঝতে পারছেন? তাহলে প্রাচীন যুগে কিন্তু বেশ কিছু সাহিত্য পাওয়া যায়। এবং এখানে আরো ইনফরমেশন দিয়ে রাখি যে সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, এই দুটাকে একসাথে বলে দোহাকোষ। এই দুটাকে একসাথে বলে কি? দোহাকোষ। ওকে, এই দুটাকে একসাথে বলে কি? দোহাকোষ, বুঝছেন? তাহলে এই যে চর্যাপদ, এটা হচ্ছে একমাত্র, এটা বাংলার, এটা একমাত্র এই গ্রন্থ যেটা বাংলায় পাওয়া যায়। বাকি কোনোটাই আসলে বাংলায় পাওয়া যায় না, বাকি এগুলো কিন্তু অপভ্রংশ ভাষায় ছিল। তাহলে প্রাচীন যুগে সাহিত্যকর্ম কয়টা? এই প্রশ্ন কখনোই আসবে না। প্রাচীন যুগে সাহিত্যকর্ম বুঝাইছে, তার মানে এটা অবশ্যই চর্যাপদ বুঝাইছে। বাকি এগুলো কিন্তু বাংলায় না। ডাকার্ণব, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা। আবার বলছি, ডাকার্ণব, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, নামগুলো শুধু শুনে রাখেন। এবার আসেন চর্যাপদের নাম। এখানে একটা ব্যাপার আছে, চর্যাপদের নাম বলতে গেলে চর্যাপদের আবিষ্কার প্রসঙ্গে একটু বলতে হয়। আমাকে বলুন তো চর্যাপদ কত সালে আবিষ্কার হয়েছে? বলতে পারবেন? চর্যাপদ কত সালে আবিষ্কার হয়েছে বলেন? চর্যাপদ কত সালে আবিষ্কার হয়েছে আমাদের? ঠিক আছে, আবিষ্কার হয়েছে কত সালে বলেন তো? উত্তর হচ্ছে চর্যাপদ আবিষ্কার হয়েছে 1907-এ। 1907-এ। তো চর্যাপদ 1907-এ আবিষ্কার হওয়ার পর 1916-তে এসে চর্যাপদ প্রকাশ হয়েছে। 1916-তে এসে চর্যাপদ কি হয়েছে? প্রকাশ হয়েছে। আবার বলছি, 1907-এ আবিষ্কার, 1916-তে প্রকাশ। তাহলে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে, চর্যাপদ আবিষ্কার হয় কত সালে? 1907। কিন্তু প্রকাশ হয় কত সালে? 1916। কথা বুঝতে হবে, 1916। এখন ভাইয়া খেয়াল করে দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এটা যে আবিষ্কার হয়, ধরেন আমি একটা বই বের করবো, আমার বইটা যখন বের করবো তখন দেখবে যে আমার বইটা একটা প্রকাশনী থেকে প্রকাশিত হবে। সেটা এখানে দেখেন, এই যে জ্ঞান বৃক্ষ পাবলিকেশন, এখানে দেওয়া আছে জ্ঞান বৃক্ষ পাবলিকেশন। পাবলিকেশনের নাম কি? জ্ঞান বৃক্ষ পাবলিকেশন। সাইডে যে দেওয়া আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন জ্ঞান বৃক্ষ পাবলিকেশন। এখন চর্যাপদ তো একটা প্রকাশনা থেকে প্রকাশ হওয়া লাগবে। তো সেটা কোন প্রকাশনা থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ। এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ কি হয়? চর্যাপদ প্রকাশিত হয়। বঙ্গীয় সাহিত্য কত সালে? 1916। এখন ধরেন আমার বইয়ের নাম কি বলেন? বাংলাবাজ। আমার বইয়ের একটা নাম আছে না? আমার বইয়ের নাম কি? বাংলাবাজ। এখন ব্যাপারটা হচ্ছে, ওই যে বইটা, যে বইটা আবিষ্কার হয়, ওই বইটা কিন্তু, ওই বইটার একটা নাম আছে, কিন্তু ওই নামটা কি কে বলতে পারবেন বলেন তো? ওই 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 নামটা কি? ওই নামটা অনেকেই বলবেন চর্যাপদ। না ভাইয়া, ওই নামটা কিন্তু চর্যাপদ না। মনে রাখতে হবে, প্রাচীন যুগে আমরা দেখি যে কয়টা, ওই যে ডাকার্ণব, সরহপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, এই সবগুলোকে বই একসাথে, শুধু চর্যাপদ প্রকাশিত হয় না, ওই সবগুলোকে বই একসাথে করে হরপ্রসাদ শাস্ত্রী এটা সম্পাদনা করেন। তাহলে চর্যাপদের সম্পাদনা বা সম্পাদককে, তাও আমরা উত্তর করব ওই হরপ্রসাদ। তাহলে তিনি আবিষ্কারক, তিনি কি? সম্পাদক। এখন কি নামে প্রকাশিত হয়েছে? শুধু চর্যাপদ যেহেতু প্রকাশিত হয় নাই, না আমি শুধু এই একটা বই, তাহলে আমি লিখতে পারি বাংলাবাজ। এখন এই বইয়ের ভিতরে আমি যদি চিন্তা করি, না চাকরি প্রার্থী যারা আছে তাদের তো ইংরেজিও পড়তে হয়, তাহলে আমি এটার সাথে ইংরেজিও অ্যাড করবো। এখন এটার নাম কি? বাংলাবাজ দিব? বাংলা রিলেটেড কিছু রাখা যাবে? যাবে না। যেহেতু চর্যাপদ সিঙ্গেল আবিষ্কার হয় না, যেহেতু প্রাচীন যুগে সবগুলো মিলে একটা বই আবিষ্কার হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, তখন ওই চর্যাপদের নাম বা সবগুলো বইয়ের নাম যদি আপনাদেরকে বলে, তাহলে বলবেন চর্যাপদের নাম, সহজ কথা। তো একজন বলছে চর্য বিনিশ্চয়, না এটাও ভুল, এটাও ভুল। হ্যাঁ,
ঠিক আছে? তো তখন যে নামে প্রকাশিত হয় সেটা হচ্ছে হাজার বছরের পুরানো বাংলা, হাজার বছরের পুরনো বাংলা, ভুলে গেছি, হাজার বছরের পুরনো বাংলা, ভুলে গেছি তো, মাথা থেকে চলে গেছে। হাজার বছরের পুরনো বাংলা, আমি একটু দেখে নিই, দুঃখিত, আমি ভুলে গেছি, মাথাতে বয়স হয়ে গেছে বুঝছেন, কত এগুলো পড়াইলে আমি এখন ভুলে গেছি, কই জানি। আমার আবার স্লাইডে ওরকম লেখা থাকে না, মানে সাহিত্যিক যারা তাদের স্লাইডে লেখা থাকে, কিন্তু এই সাহিত্য যেগুলো এগুলো আমি লিখে প্রড়াই, তা আপনাদের মাথায় ওটা ঢুকবে ভালো আর কি। কই জানি, চর্যাপদ সাহিত্যকর্ম, চর্যাপদ নাম বিতর্ক, চর্যাপদ কোন ভাষার নিদর্শন, চর্যাপদ প্রকাশ, এই যে হ্যাঁ, হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, মনে পড়ছে, হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, ওকে, বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশিত হয়। হ্যাঁ, হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ভাষার বৌদ্ধ গান ও দোহা, ঠিক আছে। তাহলে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, বুঝছেন? চর্যাপদ কি নামে প্রকাশিত হয় বলেন? তাহলে উত্তর হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, বুঝছেন? এই নামে প্রকাশিত হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এইবার আসেন, এখানে অনেকগুলো নাম আছে। তো এখন এই যে এখানে নামটা আছে, এটা আমি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে অনেক কিছু লেখা আছে। তো হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাপদের একটা নাম দিয়েছে, আমি এই নামটাতেই আপনাদেরকে নিয়ে যাই, ওটা আমি লিখি। চর্যাপদের আসলে প্রকৃত নাম কি, এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। প্রকৃত নাম, তো এই প্রকৃত নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী যেটা বলেছেন যে চর্য বিনিশ্চয়। আবার বলছি, চর্যাপদ কোন নামে প্রকাশিত হয়? হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। কিন্তু চর্যাপদের প্রকৃত নাম কি, সেক্ষেত্রে উত্তর করতে হবে চর্য বিনিশ্চয়। এখন চর্য বিনিশ্চয় এটার মানে কি? এটার অর্থ পরীক্ষাতে আসে। এটার অর্থ হচ্ছে কোনটি আচরণীয়, হ্যাঁ, আর কোনটি নয়, মানে কোনটি আচরণীয় নয়, কোনটি নয়, বুঝছেন? কোনটি আচরণীয় আর কোনটি নয়। আচ্ছা, এখন আসেন আমরা একটু এইখানে চলে যাই। এখানে একটা কোশ্চেন আসছে 37 BCS যে চর্য বিনিশ্চয়ের অর্থ কি? তাহলে বলুন তো, কোনটি চর্যাগান আর কোনটি নয়, কোনটি আচরণীয় আর কোনটি নয়, কোনটি চরাচরের আর কোনটি নয়, কোনটি আশ্চর্যের আর কোনটি নয়। তো তাহলে বলেন তো এটা কি হবে? বলেন এটা কি হবে? স্যার আপনার লেখা বুঝতে পারি না, খাতা কলম নিয়ে বসেন, আমি যা যা লিখি সেটা আবার মুখে বলে দিই, সো বুঝতে সমস্যা হওয়ার কথা না। তাহলে উত্তর হচ্ছে কি বলেন? এই যে খ, কোনটি আচরণীয় আর কোনটি নয়। ভেরি গুড, চর্য বিনিশ্চয়। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আরো ভালো করে লেখার জন্য চেষ্টা করব। এবার দেখেন চর্যাপদ প্রকাশ, এটা অলরেডি আমরা পড়ে আসছি। তো এখন আসেন আমরা কোশ্চেন সলভ করি। চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? এটা আসছে 2022-এ, খাদ্য অধিদপ্তর সহকারী প্রকৌশলী। তাহলে বলেন তো, ওকে, চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে? চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে? আচরণীয় মানে হচ্ছে পালনীয় আর কি, পালনীয়। চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে? চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় কোন সালে? তাহলে এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর হচ্ছে 1916। ওকে, আচ্ছা, এরপর দেখেন চর্যাপদ কোন ভাষার নিদর্শন। তো আপনাদেরকে একটু বলে রাখি, চর্যাপদের ভাষা নিয়েও যথেষ্ট বিতর্ক আছে, সেই বিতর্কটা আমি একটু আপনাদেরকে বলি। তো এখান থেকে আমাদের পরীক্ষাতে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে যে চর্যাপদের আসলে যে আমাদের চর্যাপদের যে ভাষা, এটা আসলে কোন ভাষা, এটা নিয়ে আমাদের পরীক্ষাতে বেশ কয়েকবার, মানে একাধিকবার এখান থেকে কোশ্চেন আসছে। এখন আমি সেই কোশ্চেনটা আপনাদেরকে সলভ করবো। তা আমরা জানি চর্যাপদ বাংলা ভাষার সাহিত্য, এটাতে কোনো মানে ভুল আছে না, এটা কিন্তু সত্য, চর্যাপদ বাংলা ভাষার সাহিত্য। বাট কথা এখানে রয়ে যায়, কথা হচ্ছে যেমন চর্যাপদের প্রথম লাইন কি, কা তরু বড় পঞ্চবি ঢাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, এখন আপনি বুঝছেন না, এটা কিন্তু বাংলা, বাট এই বাংলা আপনি বুঝেন নাই। তো তখন চর্যাপদের ভাষায় অনেক ভাষার শব্দ ছিল, যেমন কিছু হিন্দি ভাষার শব্দ ছিল, কিছু উড়িয়া ভাষার শব্দ ছিল, হ্যাঁ, কিছু অসমীয় ভাষার শব্দ ছিল, বুঝছেন, এরকম অনেক ভাষার শব্দ ছিল। তবে অধিকাংশ ক্ষেত্রে এটা বাংলা ভাষার শব্দ ছিল। আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি,
60% বাংলা ভাষার শব্দ ছিল। যেমন দেখেন কা কা মানে হচ্ছে শরীর, এটা আপনি হয়তো না বুঝতে পারেন, বুঝছেন? তরুবর, আচ্ছা তরু মানে কি, এটা তো বুঝতে পারছেন। বলেন এই তরু মানে কি? পঞ্চবী ঢাল, এই পঞ্চ মানে কি, এটা তো বুঝতে পারছেন। ঢাল মানে কি, এটা তো বুঝতে পারছেন। একটু তো মোটামুটি বোঝা যায়, তাই না? তো দেখেন এই যে আপনি অনেকগুলো শব্দ আপনি বুঝতে পারবেন। তরু মানে গাছ, তাই না? পঞ্চ মানে হচ্ছে কি 5, ঢাল মানে তো বুঝছেন গাছের ঢাল, গাছের অংশ, এরকম। তখন এই যে হিন্দি যারা, তারা বললো না চর্যাপদ আমাদের গ্রন্থ, আর যারা উড়িয়ার তারা বললো যে না চর্যাপদ তো আমাদের সাহিত্য, তোমরা কেন তোমাদের কথা বলতেছো। তো বাংলা যারা, তারাও যথারীতি দাবি করলো যে বাংলা তো আমাদের গ্রন্থ। তো চর্যাপদে দেখেন ভাষাটা বোঝা যায় বোঝা যায় না, এজন্য চর্যাপদের ভাষাকে বলা হয় আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা। আচ্ছা আলো আধারী মানে কি? আলো আধারী মানে কি? আলো আধারী মানে হচ্ছে দেখেন আলো আর অন্ধকারে মেশা। আলো আর অন্ধকার বলুন তো দিনের কোন সময় থাকে? চর্যাপদের ভাষা আপনি একটু বুঝবেন একটু বুঝবেন না, এই জন্য এটার নাম আলো আধারী ভাষা। তাহলে আলো আর আধার কখন একসাথে থাকে বলেন? আলো আর আধার একসাথে থাকে কখন? যখন সন্ধ্যা। এই জন্য চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। চর্যাপদের ভাষাকে বলা হয় কি? সান্ধ্য ভাষা। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কি ভাষা বলে? সান্ধ্য ভাষা। বুঝতে পারছেন? তাহলে চর্যাপদের ভাষাকে কোন ভাষা বলে? উত্তর হচ্ছে সান্ধ্য ভাষা। এখন এই যে সান্ধ্য ভাষা, এটা সবাই যখন দাবি করতে লাগলো, এরাও যখন দাবি করতে লাগলো, তখন চর্যাপদ যে আসলে আমাদের সাহিত্য, এটা তো প্রমাণ করতে হবে। তখন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি 1926 সালে, কত সাল? 1926 সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একটা গ্রন্থ লিখেন, যে গ্রন্থের নাম হচ্ছে ODVL। এখন এই ODVL মানে কি? ODVL মানে হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থে তিনি চর্যাপদের রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করে তিনি সর্বপ্রথম প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা সাহিত্যের নিদর্শন। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে চর্যাপদ যে বাংলা সাহিত্যের নিদর্শন, এটা প্রথম কে প্রমাণ করছে? উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে? 1916 সালে। কোন গ্রন্থের মাধ্যমে? ODVL, অরিজিন ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বুঝছেন? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থের মাধ্যমে তিনি এটা প্রমাণ করছেন। আচ্ছা এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? চর্যাপদের ভাষা নিয়ে ব্যাপক বিতর্ক আছে, বাট আমাদের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। এবার দেখেন আমরা একটু দেখি কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটেছে। 42 BCS 2021 আসছে। তাহলে বলেন তো ভাইয়া, কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটেছে? কি উত্তর করবেন? কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটেছে? কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটেছে? উত্তর হচ্ছে চর্যাপদ, তাই না? এই একটা মাত্র গ্রন্থে সান্ধ্য ভাষা পাওয়া যায়। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটেছে? এটা চর্যাপদ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চর্যাপদের ভাষা কি? ব্রজবুলি, জগা খিচুড়ি, সান্ধ্য ভাষা, বঙ্গ কামরূপী। তো তিনি বলেছেন যে চর্যাপদ, মানে শহীদুল্লাহ এখানে এসে একটু বিতর্ক করছে, যে তিনি বলছেন বঙ্গ কামরূপী ভাষা, সমস্যা নাই, আবার সান্ধ্য ভাষাও বলা যায়। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপর আসেন আমরা একটু দেখি চর্যাপদ বাংলা ভাষা রচিত প্রথম প্রমাণ করেন কে? এই কোশ্চেনটা সলভ করেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সিনিয়র স্টাফ নার্স 2023 কোশ্চেনটা আসছে। তাহলে বলুন তো সর্বপ্রথম প্রমাণ করে কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। দেখছেন? কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ ঘটে? 42 BCS, এটা অলরেডি আমরা সলভ করছি। এবার দেখেন চর্যাপদের টিকা। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এই যে ক্লাসটা হয়, আমাদের ক্লাস ইনশাল্লাহ বাংলাদেশের যত অনলাইনে যত প্ল্যাটফর্ম যত যেই পড়ায়, মানে অনেক প্ল্যাটফর্ম পড়ায়, আমাদের ক্লাসের মানে কোয়ালিটি, মানে লাইটিং সেটআপ বা স্টুডিও সেটআপ অন্যান্যদের থেকে অনেক বেশি ভালো। আমি বলবো না আমারটা সবচেয়ে ভালো, মানে ভালো পড়াই খারাপ পড়াই সেটা আলাদা ইস্যু, বাট লাইটিং সেটআপে আমি অনেক টাকা খরচ করছি এবং আপনারা দেখেন যে সবকিছু একদম কেমন ক্লিয়ার না, একদম 100 না সবকিছু। তো আমাদের এটা এমন ইনশাল্লাহ যে মানে সার্ভিসের জায়গাতে কোনো জায়গাতে আপনারা কম হবে। এই যে দেখেন এই যে লেখাগুলো অনেক ক্লিয়ার। আপনি দেখবেন যে অনলাইন অন্যান্য জায়গায় দেখবেন যে লেখা একটু ঝাপসা। এটা আমি আপনাকে একটু জুম করে দেখাই আমাদের ক্যামেরাতে, তাহলে আপনি বুঝবেন যে লেখা আসলে আমাদের এখানে কতটা ক্লিয়ার। আমি একটু জুম করি, তাহলে আপনি বুঝবেন। এই যে দেখেন জুম করছি, দেখেন একটু কিন্তু লেখা কিন্তু ভাঙে নাই, ফাটেও নাই, দেখছেন? হ্যাঁ, এইরকম আমাদের মানে সার্ভিস। এটা কিন্তু খুব, আমি চাইলে একটা কম দামি একটা জিনিস দিয়েও কিন্তু ক্লাস নিতে পারতাম, বাট আমরা সেটা করি না। আমাদের কথা হচ্ছে আমি কখনো সার্ভিসের জায়গাতে আমি কখনো কোনো কম্প্রোমাইজ করি না। ওকে, দেখছেন জিনিসটা? এগুলো নতুন, হ্যাঁ, মানে আপনারা হয়তো এগুলো অনেক জায়গাতে এগুলো পাবেন না, বাট আমাদের এখানে ইনশাল্লাহ এগুলো পাবেন। তো যাই হোক, আসেন
তো মণি দত্ত চর্যাপদের সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ করেছিলেন। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে চর্যাপদের সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ করেছেন কে? উত্তর হচ্ছে মণি দত্ত। চর্যাপদের সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ করেছেন কে? উত্তর হচ্ছে মণি দত্ত। খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বুঝছেন কথা কি? বুঝতে পারছেন না? শহীদুল্লাহ বলেছেন বঙ্গকামরূপী, তিনি এটা বঙ্গকামরূপী বলে তিনি মনে করেন। তাহলে চর্যাপদের সংস্কৃত টিকা তিব্বতী, মানে সংস্কৃত যে টিকা ওই টিকাটা তিব্বতী অনুবাদ করেছিলেন কে? মণি দত্ত। তবে 11 নং পদের ব্যাখ্যা পাওয়া যায়নি, ওই যে ওখানে যে 11 নং পদ ছিল ওটার ব্যাখ্যা পাওয়া যায়নি। চর্যার টিকাকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র। তাহলে চর্যার টিকাকার তিব্বতী অনুবাদ করেন কীর্তিচন্দ্র, অর্থাৎ কীর্তিচন্দ্র তিব্বতী অনুবাদ করেন। ওকে, এটাকে চর্যার টিকাকার প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ সংগ্রহ করেন এবং প্রকাশ করেন। এই ঝামেলায় যাওয়া লাগবে না, আপনাদেরকে এখানে দেখি চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কি। তো এবার বলেন প্রবোধচন্দ্র বাগচি, যতীন্দ্রমোহন বাগচি, প্রফুল্ল মোহন বাগচি। তাহলে এবার বলেন, এখানে বলছে চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছেন কি। এখন এইখানে খেয়াল করে দেখেন, এই যে দেখেন যেহেতু প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের সেই তিব্বতী অনুবাদ সংগ্রহ করেন এবং প্রকাশ করেন, তাহলে এখন কোশ্চেন অনুযায়ী আমাদের এখানে কে আছে বলেন তো? প্রবোধচন্দ্র বাগচি 45 BCS। তাহলে এটাই রাইট অ্যান্সার, ঠিক আছে? এটাই রাইট অ্যান্সার। একটু আস্তে ক্লাস করালে ভালো হয়, মানে আমার সাথে প্রথম ক্লাস তো মনে হতে পারে যে আমি একটু দ্রুত কথা বলি, একটু দ্রুত পড়াই। ব্যাপারটা আসলে এরকম না। আপনি যখন 2-1টা ক্লাস করবেন তখন আসলে ইউজ টু হয়ে যাবেন। প্রথমে একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমি কিন্তু যথেষ্ট আস্তে আস্তে কথা বলতেছি, স্লো কথা বলতেছি। নেক্সট ক্লাসগুলোতে দেখবেন যে স্লোলিটা এটা আস্তে আস্তে আরও দ্রুতর দিকে যাবে, বাট আপনি টের পাবেন না কয়েকটা ক্লাস করলে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? প্রবোধচন্দ্র বাগচি। এবার দেখেন চর্যাপদের টিকাকারের নাম কি? এই প্রশ্ন পরীক্ষাতে অনেকবার আসে। তাহলে টিকাকার আনসার করলে সেক্ষেত্রে উত্তর করতে হবে মণি দত্ত। টিকাকারকে আবার বলতেছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, চর্যাপদের টিকাকারকে? মণি দত্ত। ওকে, বুঝতে পারছেন? এবার দেখেন চর্যাপদের ছন্দ। চর্যাপদের ছন্দ নিয়ে অনেকজন অনেক কথা বলছে, বাট আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের যে ছন্দটা আমরা পাই সেটা হচ্ছে মাত্রাবৃত্ত। এটা মুখস্থ করে ফেলতে হবে। আমার সাথে সাথে বলেন চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। আবার আমি প্রশ্ন করি, আপনি আনসার দেন। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। দুইটা অপশন কখনোই থাকবে না। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত বলেন? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। দেখেন অনেক কোশ্চেন আসছে এখান থেকে, একটা কোশ্চেন আপনাদেরকে দেখায় 43 BCS। চর্যাপদ কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত। মনে রাখবেন আধুনিক এটা যে বাংলা ভাষার, এটা তো মানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি এটা প্রমাণ করছেন, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে এটা পশ্চিমবঙ্গের, মানে পশ্চিমবঙ্গের বাংলা আর কি। পরবর্তীতে এখন বাংলা আলাদা হয়েছে, তখন তো পশ্চিমবঙ্গ ইয়ে সবই এক ছিল। তাহলে উত্তর কি হবে? মাত্রাবৃত্ত। ওকে, ভেরি গুড। এবার আসেন গ্রন্থাকার চর্যাপদ প্রকাশ। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, ওই যে 1916 সালে প্রকাশিত হয়েছে, এগুলোতে আমরা পড়ছি। তো দেখেন চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বলেন তো? চর্যাপদ কোথা? মাত্রাবৃত্ত কি? মাত্রাবৃত্ত হচ্ছে আধুনিক ছন্দ। এই যে কবিতার ছন্দ পড়েন না, হাত্তিমা টিম টিম তারা মাঠে, এই যে ছন্দে ছন্দে লেখা না, এই ছন্দটা 3 ধরনের হয় আধুনিক ছন্দের বিচারে: মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত। তো চর্যাপদটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে এটা আনসার করেন চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ওকে, আচ্ছা, চর্যাপদের প্রকাশিত চর্যাপদ সম্পাদনা করেন কি? এটাও আমরা পড়ছি। তাহলে বলেন তো চর্যাপদ কে সম্পাদনা করেন? চর্যাপদ কে সম্পাদনা করেন? চর্যাপদ সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, আচ্ছা, চর্যাপদের পদ সংখ্যা কত? এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তো চর্যাপদের পদ সংখ্যা 50, মতান্তরে কেউ কেউ বলেন 51। অর্থাৎ কয়টা পদ আছে চর্যাপদের মধ্যে? উত্তর হচ্ছে 50টা পদ, আবার কেউ কেউ বলেন 51টা পদ। এখন 50 আর 51 এটার ভিতরে ঝামেলাটা হয়েছে কেন? ঝামেলাটা হয়েছে চর্যাপদের আসলে কবি কয়জন, এটা নিয়ে একটা ব্যাপার আছে। কেউ কেউ বলেন যে চর্যাপদের 23 জন কবি, আবার কেউ বলেন না চর্যাপদের 24 জন কবি। বুঝতে পারছেন? মানে কেউ বলে চর্যাপদের 23 জন কবি, আবার কেউ বলে 24 জন কবি। একজন কবি নিয়ে ঝামেলা, এবং সেই কবিটার নাম হচ্ছে লারিডম্বিপা। লারিডম্বিপা, ঠিক আছে? লারিডম্বিপা। তো চর্যাপদের একজন কবি যার নাম হচ্ছে লারিডম্বিপা। এখন লারিডম্বিপাকে নিয়ে ঝামেলা কি? মূলত চর্যাপদের লারিডম্বিপার তার নাম আছে, তার নাম পাওয়া যায় চর্যাপদের টিকাতে, তার নাম আছে, কিন্তু তার কোনো পদ নাই। তার কোনো পদ নাই, অর্থাৎ তার কোনো পদ
পাওয়া যায় নাই, এই জন্য নাম আছে কিন্তু পদ নাই। খেয়াল করে দেখেন, নাম আছে কিন্তু পদ নাই, এই জন্য অনেকেই তাকে কবি হিসাবে স্বীকার করেন যে হ্যাঁ যেহেতু নাম আছে তার পদ তিনি হয়তো লিখছেন, সেই পদটা হয়তো আমরা হাতে পাই নাই, যেহেতু অনেক আগের, নষ্ট হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু হইতে পারে। তার মানে কবি সংখ্যা 3-24, তিনি অবশ্যই কবি। আর অনেকে বলেন না, যেহেতু তার কোনো পদ নাই তাহলে তাকে কবি হিসাবে ধরতে পারে না, সেই হিসাবে কি উত্তর হচ্ছে 23। সেই হিসাবে উত্তর হচ্ছে কি 23। মানে তারা বলেন যে চর্যাপদের কবি 23 জন, লারিডম্পিপা কোনো কবি না। এখন যারা বলেন 24, তারা চিন্তা করেন যে যেহেতু লারিডম্পিপাকে কবি হিসাবে ধরছি, তাহলে চর্যাপদের পদ সংখ্যা তাকে একটা দিয়ে দিই, তাকে একটা পদ দিয়ে দিই, এই জন্য তারা পদ হিসাবে ধরছে 51টা। আর যারা বলেন না চর্যাপদে লারিডম্পিপা কোনো কবি না, তারা তো বলছে 23 জন, তাহলে সে যেহেতু কবি না, তাহলে সে কবি না হলে তো তার কোনো পদ নাই, এই জন্য বলছে যে 50। বুঝতে পারছেন এবার? তাহলে কবি কয়জন? 23 মতান্তর 24। আর যদি বলে যে পদ সংখ্যা কতজন, উত্তর হচ্ছে 50 মতান্তর 51। কিন্তু এখানে ব্যাপার আছে, যদি বলে আবিষ্কৃত পদ সংখ্যা, আবিষ্কৃত, এটা একটু খেয়াল রাখবেন, আবিষ্কৃত পদ সংখ্যা, বুঝছেন? আবিষ্কৃত পদ সংখ্যা অর্থাৎ সবগুলো পদে, যে 50-51টা পদ আমাদের হাতে আসে নাই, আবিষ্কৃত পদ সংখ্যা হচ্ছে 46.5, বুঝছেন? তাহলে আবিষ্কৃত পদ সংখ্যা কত? 46.5, বুঝছেন? আবিষ্কৃত পদ সংখ্যা কত? 46.5 বা 46, যাই বলেন। তাহলে বুঝতে পারছেন কথা? ক্লিয়ার? এইবার খেয়াল করে দেখেন, এখন এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন যে চর্যাপদের পদ নিয়ে বিতর্ক, এটা তো আমরা অলরেডি সলভ। চর্যাপদের গানগুলো কতগুলো গান? এখন দেখেন এখানে হয় 50 না হলে 51, দুইটা যে কোনো একটা থাকবে, দুইটা কখনো একসাথে থাকবে না। আপনার অপশনে হয় 51 থাকবে, না হলে তাহলে উত্তর কি হবে? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি 51টি। দেখছেন এখানে কিন্তু 50 নাই। এবার দেখেন আবিষ্কৃত পদ সংখ্যা 46.5টা কেন, এটা আমরা একটু জানতে হবে। দেখেন খেয়াল করে দেখেন তো, ভূসুকুপার যে 23 নং পদ ছিল, এই 23 নং, ভূসুকুপা হচ্ছে চর্যাপদের একজন কবি। এই ভূসুকুপার 23 নং যে পদটা আছে, ওই পদে 10 লাইনের ভিতরে 6 লাইন পাওয়া গেছে, 4 লাইন পাওয়া যায় নাই। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে চর্যাপদের আংশিক পাওয়া গেছে কোন পদ, মানে খণ্ডিত, এই যে দেখেন খণ্ডিত আকারে পাওয়া গেছে ভূসুকুপার 23 নাম্বার পদ। ভূসুকুপ হচ্ছে কবির নাম, তাহলে ভূসুকুপার 23 নাম্বার পদ চর্যাপদে পাওয়া যায় নাই, এরকম না, অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক। এই জন্য দেখেন সংখ্যাটা 45 হয় নাই, 46 হয় নাই, 47 হয় নাই, হয়েছে 46.5, কারণ এই যে 23 নম্বর পদটা তো অর্ধেক হয়েছে, এই জন্য বলে যে 46.5। বুঝতে পারছেন? তাহলে দেখেন বাকি কোনগুলো, বাকি তো আর 3টা আছে। ধরেন আপনি যদি 50টা হিসাব করেন তো ঠিক আছে, একটা হাফ মানে 0.5 ধরলাম, যেটা পাওয়া যায় নাই। তাহলে বাকি আর 3টা, এই যে দেখেন কান্নপার 24 নাম্বার, তন্ত্রীপা কান্নপা, এটা হচ্ছে কবির নাম, তন্ত্রীপার 25 নাম্বার, আর কুক্কুরিপার 48 নাম্বার। এই 3টা পদ পাওয়া যায় নাই। কথা বুঝাইতে পারছি? এই 3টা পদ পাওয়া যায় নাই। তাহলে দেখেন বাকি আর 3টা, তাহলে 3 আবার একটা অর্ধেক, তাহলে বাদ দেন, বাকি থাকে 46.5। বাকি কত? 46.5। এই জন্য আবিষ্কৃত পদ সংখ্যা 46.5। তাহলে মোট পাওয়া যায় নাই কয়টা? এবার যদি আপনাকে প্রশ্ন করি চর্যাপদের কয়টি পদ মোটেই পাওয়া যায়নি, উত্তর কি করবেন? হ্যাঁ, যদি বলে খণ্ডিত আকারে পাওয়া গেছে কয়টি পদ, উত্তর 1টি পদ, ভূসুকুপার 23 নাম্বার পদ, এটাতে কোনো ডাউট নাই। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যে মোটেই পাওয়া যায় না এমন পদ কয়টি, উত্তর হচ্ছে 3টি। এবং সেই 3টি কি কি? কান্নপার 24 নাম্বার পদ, 25 নাম্বার তন্ত্রীপার পদ, 48 নাম্বার কুক্কুরিপার পদ। বুঝতে পারছেন? ভেরি গুড। তাহলে মোটেই পাওয়া যায় না 3টা, আংশিক পাওয়া গেছে 1টা। আংশিক পাওয়া গেছে কয়টা? 1টা। ভেরি গুড, বুঝতে পারছেন। আর চর্যাপদ পত্র, এই পত্র যদি আসে পত্র, তাহলে উত্তর হচ্ছে 69টা। আচ্ছা, এবার দেখেন চর্যাপদে কয়টি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? উদ্ধার করা সম্ভব হয়েছে মানে কি? আবিষ্কৃত পদ সংখ্যা কত? তাহলে এইবার আনসার করেন তো, আবিষ্কৃত পদ সংখ্যা কত বলেন তো? আবিষ্কৃত পদ সংখ্যা কত? এটার আনসার কি করবেন? আবিষ্কৃত পদ সংখ্যা উত্তর হচ্ছে কি 46.5। আবিষ্কৃত পদ সংখ্যা উত্তর হচ্ছে কি 46.5। স্যার প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দিন, আমি ক্লাসে জয়েন করতে পারছি না, এতক্ষণ ট্রাই করলাম। আপনি তো ক্লাসে জয়েন না করতে পারলে আপনি কিভাবে মানে এখন ক্লাস করতেছেন বলেন? বা তাহলে মোট পদ হিসাব করলে তো পদ তো হয় অনেক, কেমনে? 46.5টা আবিষ্কৃত পদ, আর 3টা পাওয়া যায় নাই, একটা অর্ধেক পাওয়া গেছে। তো হিসাব করে দেখেন, ওই 50টাই তো হয়।
আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? 46.5। এরপর দেখেন চর্যাপদে কোন পদটি অর্ধেক বা অর্ধেক অংশ পাওয়া গেছে। তাহলে কত নং পদ অর্ধেক পাওয়া গেছে বলেন তো? কত নং পদ অর্ধেক পাওয়া গেছে? তাহলে উত্তর কি করবেন? কত নং পদ অর্ধেক পাওয়া গেছে? 23 নং পদ। বসুক উপাদ 23 নং পদ। চর্যাপদের গানের সংখ্যা কত? এখন এই যে দেখেন 51, 50 কিন্তু এখানে নাই। ওকে, আচ্ছা, এরপর আসেন চর্যাপদে মোট 6টা প্রবাদ পাওয়া গেছে। এখানে আপনাদেরকে একটু বলতে চাই, চর্যাপদে 6টা প্রবাদ, মানে আমরা এখন অনেক প্রবাদ বাক্য ব্যবহার করি না, তো চর্যাপদে এরকম 6টা প্রবাদ পাওয়া গেছে। জাস্ট এটাই মনে রাখবেন যে চর্যাপদে 6টা প্রবাদ পাওয়া যায়, এগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে। হ্যাঁ, আসেন আমি আপনাদেরকে সেই প্রবাদগুলো একটু বলি। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের মাংসে ইতার জন্য শত্রু। ইতার বলতে এটার আর কি, এখানে ইটার হয়েছে টাইপিং মিস্টেক। আপনা মাংস হরিণা বৈরী, এটা হচ্ছে চর্যাপদের একটা প্রবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রবাদ। মানে হরিণ তার নিজের মাংসের কারণে সবাই শত্রু, এটা একটু বুঝায়। সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশাপাশি একটা দেখতে অসুন্দর বা গায়ের রং কালো বা চেহারা ওরকম সুন্দর না একটা কুৎসিত মেয়ে হেঁটে যাচ্ছে। এখন বলেন আপনি কোন মেয়ের দিকে তাকাবেন? আপনি কোন মেয়ের দিকে তাকাবেন? স্যার পদ সংখ্যা 50, আবার 46.5 কেমন? বাবা বুঝেন নাই, পদ সংখ্যা 50 কিন্তু সবগুলো পদ তো আমরা হাতে পাই নাই, আমরা আবিষ্কার করতে পারছি। ধরেন আমার বইতে 500 পৃষ্ঠা, 500 পৃষ্ঠা, এটা হচ্ছে আমার বই, এই বইতে 500 পৃষ্ঠা। কারণ 500 পৃষ্ঠা বইয়ের ভিতরে আমি সবগুলো পৃষ্ঠা পাই নাই, আমি পাইছি 450টা। তাহলে আমার বইয়ের মোট পৃষ্ঠা 50, পাইছি কত? 450। বুঝতে পারছেন এটা? তাহলে পদ তো পাওয়া যায় না, 46.5টা কিভাবে বুঝবো? কিভাবে বুঝলাম মানে বুঝতে পারছি আপনাদের প্রবলেমটা হচ্ছে যে ভাই পদ তো পাওয়া যায় না, তাহলে আমি কেমনে বুঝলাম যে এই 3টা পাওয়া যায় না? ওই 3টা আমি পাই নাই, ওই যে চর্যাপদের যেই টিকা আছে না, সেই টিকার ভিতরে পাওয়া গেছে। টিকা, বুঝতে পারছেন? সেই টিকার মধ্যে পাওয়া গেছে। ওকে, তাহলে আপনারা সবাই কোন মেয়ের দিকে তাকাবেন? সুন্দর মেয়ের দিকে তাকাবেন, তাই না? সুন্দর মেয়েটার দিকে তাকান। তাহলে সুন্দর মেয়েটার দিকে আপনার তাকানোর পিছনে তখন সুন্দর মেয়েটা মনে মনে কি বলবে? ইস, এই বজ্জাত ছেলেগুলো, আপনারা এই যে সবাই যারা আছেন সবাই বজ্জাত, হারামজাদা, আস্তাগফিরুল্লাহ, হারামজাদা গালি, যাই হোক, তো বজ্জাত, বজ্জাত গালি মানে বোঝার জন্য বললাম আর কি, ডোন্ট মাইন্ড। যে এই হারামি পোলায় আমার দিকে তাকাইছে, আজকে আমি যদি সুন্দর যদি না হইতাম, আমার গায়ের রং যদি কালো হইতো, তাহলে আমার দিকে তাকাইতো না। তাহলে আমার শত্রু আমার গায়ের রং, তা আমি একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, সবাই আমার দিকে তাকাইতেছে, তাহলে আমি মনে হয় আমি দেখতে সুন্দর, হ্যাঁ চেহারা আমার অনেক সুন্দর, গায়ের রং একটু কালো, সমস্যা নাই, দেখতে তো আমি মাশাআল্লাহ সুন্দরী। মানে যে আমার এই যে আমার দিকে যে তাকাইতেছে এই মেয়েগুলো আমার যে ডিস্টার্ব করতেছে, আমার শত্রু আমার রূপ। তো হরিণের মাংস খুব সুস্বাদু, এই জন্য সবাই হরিণটা পাইলে শিকার করতে চায়। তাহলে বললো কি আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণ তার নিজের মাংসের কারণে সে সবার কাছে শত্রু। এরপর বলছে দহিল দুধ কি বান্টে সামাই, দহিল দুধ কি বান্টে সামাই, অর্থাৎ গাভীর বাট থেকে আপনি যদি দুধ যদি দহন করেন, গাভীর বাট থেকে দুধ দহন করতে দেখছেন? আচ্ছা, ওই দুধ একবার দহন করার পরে ওই দুধটাকে আপনি আবার চাইলে বাটের ভিতরে ফিরে দিতে পারবেন? বলেন পারবেন? টিকা মানে হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা সবকিছু মিনিং, ওখানে সবকিছু থাকে আর কি, ডিটেলস। তো বললো কি দহিল দুধ কি বান্টে সামাই, যে যেই দুধ গরুর বাট থেকে দহন করা হয়েছে সেই দুধকে আপনি চাইলে আবার বাটে ফিরে দিতে পারবেন? পারবেন না। এখানে যে কার পদ, এই যে এটা আসে যে আপনা মাংস হরিণা বৈরী, এটা কার পদ? এটা বুসুকুপার পদ, 6 নাম্বার পদ। হাতের কাঙ্কন মালও উদাপন, মানে হাতের কাকন, হাতের চুড়ি বা হাতে যেই গহনা আমরা পরি, এই গহনা পরার জন্য এই হাতের কাঙ্কন মানে হচ্ছে কি হাতের চুড়ি, মালু উদাপন, অর্থাৎ এটা দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না, আয়নার প্রয়োজন হয় না। আচ্ছা, হাতে একটা ঘড়ি পড়লে এটাকে আয়নায় গিয়ে দেখা লাগে না, গায়ে একটা জামা পড়লো ওটা আয়নায় গিয়ে দেখা লাগে, কিন্তু হাতের ঘড়ি আয়নায় গিয়ে দেখা লাগে না। তার মানে কি হাতের কাঙ্কন মালও উদাপন, মানে হাতে কাকন, হাতে অলংকার, হাতের গহনা দেখার জন্য, পরার জন্য দর্পণের দরকার হয় না। হাড়িতে ভাত নাহি নীতি আবেশী, এরপরে কি হাড়িতে ভাত নাহি নীতি আবে, অর্থাৎ হাড়িতে ভাত নাই, নিজের ভাত নাই, কিন্তু প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করায়। চর্যাপদের সামাজিক প্রেক্ষাপটে তখন এরকম দেখা যায়। চর্যাপদে প্রেম আছে, পরকীয়া আছে, দেহবৃত্তি আছে, এগুলো চর্যাপদে ছিল। তো চর্যাপদ বলতেছে যে হাড়িতে নিজে ভাত খাইতে পারি না, প্রতিদিন প্রেমিকেরা আসে। আপনারা সবাই তো চান এরকমই, ভরপুর প্রেমিকা থাকবে, নিজে না খাইতে পারি, মানে বলতে হাড়িতে ভাত নাই, আমি পকেটে টাকা নাই, গার্লফ্রেন্ড 10টা 12টা, তো ভালো লাগবো? তবে তো একটাও থাকবো না। ধরেন পকেটে খুললে, মানি ব্যাগ খুললে দেখেন যে টাকা আছে 100 টাকা,
মেসেঞ্জারে মেসেজ করে মেসেঞ্জারে তো মাগনা এমবি ঢুকাইলে হয় ওয়াইফাই দিয়ে, মেসেজ করে গার্লফ্রেন্ড বানিয়েছেন 6টা 7টা, তাহলে নিজে খাইবেন না গার্লফ্রেন্ডে খাওয়াইবেন? তো বলছে কি হাড়িতে ভাত না হিমিতে আবেশ। এর বলছে বড় শুনো গোহালে কি মো দুড্ড বাং হলো, এটা হচ্ছে আমরা সবাই বলং দে, মানে হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই যে আমরা বলি না, এটা মূলত চর্যাপদ থেকে আসছে। নামের শেষে পা কেন যুক্ত হয়? পা মানে হচ্ছে যারা পদ রচনা করে তাদেরকে সম্মানসূচক পা যুক্ত করা হয়, যারা পদ লিখে তাদেরকে সম্মানসূচক পা, আমরা যেমন কবি, জনাব, এটা সম্মানসূচক বসে। এরপর দেখেন, আবার খেয়াল করে দেখেন, এরপর বলছে যে আনচাহতে আন বিনোদা মানে বিন্দা, মানে এটা মানে অন্ন চাহিতে অন্ন বিনষ্ট। এগুলো পরীক্ষাটায় প্রশ্ন আসবে না, জাস্ট আপনাদেরকে বুঝাই দিলাম। এরপর দেখেন আপনা মাংস হরিণা বরি প্রবাদটি কোন কবি? দেখছেন, এটা কিন্তু বলছে যে এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। স্যার বই কিনলে কি পিডিএফ পড়তে হবে? বই কিনলে আর পিডিএফ পড়া লাগবে না, বইতে মানে এভরিথিং সবকিছু আছে। মানে এই যে পিডিএফটা দিব এটা তো মূলত আমার পিডিএফ, আমি যেভাবে পড়াইলে আপনারা ভালো বুঝতে পারবেন ওইটা, এটা কিন্তু আপনাদের পড়ার পিডিএফ না, মানে পড়ার জন্য হচ্ছে বই। তো আপনাদের অনেকেই আছে যে স্লাইডে বুঝেন না বা স্লাইডটা আবার একবার একটু চোখ বুলে যাবেন, এই জন্য এটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে বসুকুপা। ওকে, আচ্ছা এইবার আসেন, এবার আমরা একটু চর্যাপদের পদকর্তা যারা এদেরকে নিয়ে কথা বলে। আমাদের স্লাইডে অনেক ডিটেলস আছে, বাট একদম মানে যেগুলো থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে ওগুলো আপনাদেরকে বলবো। চর্যাপদের কবি কতজন? 23 বা 24 জন। তো সবার থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে না, কথা বুঝতে পারছেন? সবার থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে না। আমি একটু এখানে দেখি একটা নতুন স্লাইড অ্যাড করা যায় কি না। আচ্ছা এখানেই লিখে দিই, এখানেই থাকুক, সমস্যা নেই, এতটুকু জায়গা হলে আমার হয়ে যাবে। তো যদি পরীক্ষাতে প্রশ্ন আসে চর্যাপদের সবচেয়ে সর্বাধিক পদকর্তা, সর্বাধিক পদকর্তা মানে সবচেয়ে বেশি পদ লিখছে, সর্বাধিক পদকর্তা, উত্তর হচ্ছে কান্নপা। সর্বাধিক পদকর্তার নাম কি? কান্নপা। কান্নপা লিখছে 13টা পদ। কয়টা? 13টা। এবার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে দ্বিতীয় সর্বাধিক পদকর্তা, তাহলে দ্বিতীয় সর্বাধিক পদকর্তা হচ্ছে ভুসুকুপা। মানে ভুসুকুপা নিজেই লিখছে 8টা, কান্নপাল নিজেই লিখছে 13টা। বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বেশি পদ লিখছে কে? কান্নপা। দ্বিতীয় সর্বাধিক পদকর্তাকে ভুসুকুপা, ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা এবার আসেন, এরপর আসেন চর্যাপদে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাঙালি কবিকে, বাঙালি কবি মানে বাঙালি কবি বলতে সে নিজেকে বাঙালি দাবি করছে, তাও উত্তর হচ্ছে ভুসুকুপা। সে বলেছে আজি ভুসুকু বাঙালি বইলি, সে তার নিজের পদের মধ্যে সে নিজেকে বাঙালি বলে দাবি করছে। তাহলে এরপর বলছে যে বাঙালি কবিকে, উত্তর হচ্ছে ভুসুকুপা। এরপর খেয়াল করে দেখেন চর্যাপদের আদি কবিকে বা প্রথম কবি, উত্তর হচ্ছে লুইপা। বুঝছেন? চর্যাপদের আদি কবিকে উত্তর হচ্ছে লুইপা। চর্যাপদের মহিলা কবিকে, নারী কবি কুক্কুরিপা। যদিও কুক্কুরিপা নিজেকে নারী বলে দাবি করে নাই, কিন্তু তার লেখা পড়ে সবাই বুঝছে যে এটা মেয়েলি লেখা, এই জন্য তা বলা হয় যে একমাত্র মহিলা কবি সে হচ্ছে কুক্কুরিপা। আচ্ছা আমার কথা কি আমি কি বুঝাইতে পারছি বলেন তো? এই ইনফরমেশন কয়টা কি বুঝা গেছে? পারবেন? এই কয়টা ইনফরমেশন কি মনে রাখতে পারবেন? এই কয়টা ইনফরমেশন থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন আসছে, পারবেন কিনা বলেন? পারবেন? কঠিন? একদম সহজ, একটু বললেই হবে। হ্যাঁ আচ্ছা এইবার আসেন আমরা একটুখানি যদি দেখি, যে কি টাইপসের এখান থেকে কোশ্চেন আসছে। তো এগুলো পারবেন, এগুলো সবই আমাদের পড়া জিনিস। প্রাচীন যুগের কবি কে নয়, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এই কোশ্চেনটা সলভ করেন যে বাংলা সাহিত্যের আদি যুগের কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি কে? তাহলে চর্যাপদের আদি কবি যিনি, তিনি বাংলা সাহিত্যের আদি কবি, কারণ চর্যাপদ যেহেতু বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ, তাহলে উত্তর হচ্ছে কি? লুইপা। আচ্ছা আদি কবি লুইপার পদ হচ্ছে 2টা, মনে রাখবেন, লুইপার রচিত পদ 2টা। আচ্ছা লাস্টেটা আবার বলেন। মহিলা কবি, চর্যাপদের মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। হ্যাঁ তাহলে মহিলা কবি কে? কুক্কুরিপা। আচ্ছা এবার যেখানে ছিলাম যে
আদিকবি লুইপার রচিত পদ হচ্ছে কয়টা? 2টা। বুঝছেন? লুইপার রচিত পদ কয়টা? 2টা। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি আবার দেখি, আচ্ছা এই যে এটা দেখেন, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? তাহলে উত্তর কি? বসুকুপা, পড়াইছিলাম। বসুকুপার প্রকৃত নাম কি? এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। তার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। বসুকুপার প্রকৃত নাম কি? শান্তিদেব। বুঝছেন? বসুকুপার প্রকৃত নাম কি? শান্তিদেব। বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন আরেকটা কোশ্চেন আসছে যে বসুকুপা, এটা আমরা অলরেডি পড়ছি। বসুকুপা কতটি পদ রচনা করেন বলেন তো? বসুকুপা কয়টা পদ রচনা করেন? বসুকুপা কয়টা পদ রচনা করেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 8টি পদ রচনা করেন। হ্যাঁ ভাই, আপনি আসেন, আমার ক্লাস প্রায় শেষ, আপনি বের হন সাদিক ভাইয়ের সাথে কথা বলে। ওকে, তাহলে খেয়াল করে দেখি যে বসুকুপার কয়টি পদ? উত্তর হচ্ছে 8টি পদ তিনি লিখেন। বুঝছে? মানে যা যা পড়াইছি এগুলো থেকে দেখবেন যে চাকরি পরীক্ষাতে কোশ্চেন আসে। ওকে, তা আপনাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে এটা আমি জানতে চাইবো না। ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, আই নো, আমি জানি না, যে আমি জানি যে আপনাদের কাছে কেমন লাগছে, তো সেটা আমি জানি, আই নো। বাট তারপরও আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো একটা পোস্ট দিয়ে যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে। সেখানে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি অন্তত এইটা বলতে পারি যে চর্যাপদের উপর আমার ক্লাসটা করার পর আপনার আর কিছু করা লাগবে না, খালি বই থেকে পড়বেন, পড়ে সেখানে আনসার করবেন, দ্যাটস ইট। পড়বেন, হয়ে যাবে। যে কোনো প্রবলেম থাকবে ডিসকাশন গ্রুপে পোস্ট দিন, ডিসকাশন গ্রুপের লিঙ্কটা আপনাদের কাছে আবার দিয়ে দেবো। তো যাই হোক, ক্লাসটা কেমন লাগাইছে চাইলে এখানেও জানাইতে পারেন, আর কমেন্টে আপনাদেরকে একটা পোস্ট দিব, সেই পোস্টে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের প্রথম ক্লাস করে আপনাদের অনুভূতি কেমন। অবশ্যই জানাবেন, মন থেকে জানাবেন, যদি ভালো লাগে তাও জানাবেন, খারাপ লাগলে তাও জানাবেন। ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব আমি নিয়েছি। আপনাদের কাজ শুধু 2টা, একটা হচ্ছে আপনারা রেগুলার ক্লাস করবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ, যে আপনারা রেগুলার ক্লাস করবেন। আমি যা পড়াই, যতটুকু পড়াই অতটুকু পড়বেন, আর কিছু করা লাগবে না। ইনশাল্লাহ আপনাদের যে আশা, আপনাদের যে প্রত্যাশা, যেটা নিয়ে আপনারা এখানে এসেছেন, সেই প্রত্যাশা ইনশাল্লাহ পুরোপুরিভাবে আমি ফিল আপ করবো। ওকে, সো সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। পোস্ট দিলে সবাই কমেন্ট করে জানাই দিন। আল্লাহ হাফেজ।